ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন বিষয় নিয়ে। আগামী 2রা ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার তোমরা তোমাদের জীবনের সবথেকে বড় পরীক্ষা মাধ্যমিক, এই মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ। তাই এই মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। এখন মূল বিষয়ে যাওয়া যাক। আজকের এই আলোচনার বিষয়টিকে আমি দুটো পার্টে ভাগ করেছি। প্রথম পার্ট হলো মাধ্যমিকের খাতা কিভাবে সুন্দর করে সাজাবে, দ্বিতীয় পার্ট হলো পরীক্ষার সময় কি কি সতর্কতা অবলম্বন করবে। এখন প্রথম পার্টে যাওয়া যাক, কিভাবে মাধ্যমিকের খাতা সুন্দর করে সাজাবো। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে বা মনে হতে পারে যে মাধ্যমিকের খাতা আবার সুন্দর করে সাজানোর কি আছে, উত্তরটা জানা থাকলেই লিখে দিলে হলো। বিষয়টি কিন্তু তেমন না। একটা উদাহরণ দিয়ে বলা যাক, ধরো তোমার বাড়িতে কোনো বিশেষ কোনো অতিথি আসবেন। সেই অতিথিকে খাওয়ানোর জন্য তোমাদের বাড়িতে খুব সুন্দর করে তুমি রান্না করেছো। সেই রান্নাটুকু এবার ওই অতিথিকে একটা সুন্দরভাবে পরিবেশন তোমাকে করা উচিত, কিন্তু তুমি তা না করে একটি যদি অপরিষ্কার জায়গায় অপরিষ্কার পাত্রে সুন্দরভাবে গুছিয়ে না দিয়ে একটার পর একটা যদি পরপর খাবারগুলো পরিবেশন করো, তাহলে সেই ব্যক্তি কি সন্তুষ্ট হবেন না খেয়ে তৃপ্তি পাবেন? পাবেন না। খেয়ে তৃপ্তি পাবেন না, সন্তুষ্ট হবেন না। ঠিক তদ্রূপভাবে পরীক্ষার খাতায় যে উত্তরগুলো আমরা লিখব, সেই উত্তরগুলো যদি ঠিকঠাকভাবে সাজিয়ে না দিতে পারি বা ঠিকঠাকভাবে উপস্থাপন না করতে পারি, তাহলে পরীক্ষকও সন্তুষ্ট হবেন না। আর পরীক্ষক সন্তুষ্ট না হলে নাম্বারও ভালো হবে না। তাহলে আমাদের উদ্দেশ্য কি? পরীক্ষককে সন্তুষ্ট করা। পরীক্ষক যদি সন্তুষ্ট হয় তাহলে আমাদের নাম্বারও ভালো হবে। চলো তাহলে সেই বিষয়ে এখন যাওয়া যাক। প্রথমে আমরা মূল খাতায় যাই। মূল খাতাতে দেখবে অনেকগুলো পৃষ্ঠা একসঙ্গে স্ট্যাপল করে সেই মূল খাতাটা তোমাদের দিয়ে দেবে। সেই খাতার প্রথম পৃষ্ঠায় এরকম একটা জায়গা থাকবে যেখানে নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় এগুলো লিখতে হবে। এখন এই নাম লেখার সময় অ্যাডমিট কার্ডে যেমনভাবে তোমাদের নাম লেখা আছে, আমার মতে বলে সেই ক্যাপিটালে তোমাদের নামটা সুন্দর করে ইংলিশ থেকে লিখে দেবে, ক্যাপিটালেই লিখবে, সেটাই লেখা ভালো। তারপরে চলে আসি রোল নাম্বার। রোল আলাদা, নম্বর আলাদা। রোলের জায়গায় রোলটা লিখবে, নম্বরের জায়গায় নম্বর। তারপরে আসবে দেখবে রেজিস্ট্রেশন নাম্বার। তোমাদের অ্যাডমিট কার্ডে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে, সেই অনুযায়ী দেখে দেখে সুন্দর করে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে। তারপরে আসবে সাবজেক্ট বা বিষয়। বিষয়টা তোমরা অলরেডি প্রশ্ন অনেক আগেই পেয়ে যাবে। তোমাদের সময় তো 3 ঘন্টা 15 মিনিট, তাহলে 15 মিনিট তোমাদের দেওয়া থাকবে প্রশ্ন দেখার জন্য, সুতরাং প্রশ্নটা অনেক আগেই পাবে। প্রশ্নে যে সাবজেক্ট কি সেটা ইংলিশে লেখা থাকবে, যে বেঙ্গলি, ম্যাথামেটিক্স, সেটা দেখে দেখে সেই অনুযায়ী ইংলিশ থেকে লিখবে। বাংলায় কিন্তু এখানে কিছু লেখা যাবে না, যে বাংলায় অঙ্ক বলে লিখবে বা ভৌতবিজ্ঞান বলে লিখবে, এরমভাবে লেখা যাবে না। ভৌতবিজ্ঞান হলে ফিজিক্যাল সায়েন্স, অঙ্ক হলে ম্যাথামেটিক্স, ইংরেজি হলে ইংলিশ, বাংলা হলে বেঙ্গলি, এইভাবে ইংলিশ থেকে লিখবে। এখানে কোনো বাংলায় লেখা যাবে। আর একটা কথা তোমাদের বলি, এখানে কিন্তু কোনো কাটাকুটি করবে না, সুন্দর করে দেখে দেখে ধরে ধরে আস্তে আস্তে বিষয়টা ফিল আপ করবে। এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দর করে লিখবে। তাহলে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লেখার বিষয়টা হলো। এরপর তোমরা দেখবে এই খাতার ডান দিকে একটা ঘর কাটা অংশ বেশ কিছু থাকবে। সেই ঘর কাটা অংশ কিন্তু তোমাদের ফিল আপ করার কথা নয়। এই ঘর কাটা অংশটা পরীক্ষকের জন্য, অর্থাৎ কোন দাগে কত নাম্বার পেয়েছো তার জন্য এদিকে একটা ছক করা থাকবে। সেই ছকে এখানে পরীক্ষকরা পূরণ করবে, তোমাদের নয়। কিন্তু এবছর শোনা যাচ্ছে যে এই যে ঘর কাটা অংশটা সেটা ওই পৃষ্ঠা থাকবে না, পরের পৃষ্ঠা এদিকে বিস্তারিতভাবে থাকবে। সে যেখানেই থাক, সেটা পরীক্ষা দিতে গেলেই বুঝতে পারবে। তাহলে যদি পরের পৃষ্ঠা থাকে তাহলে তোমরা লেখা শুরু করবে এই পৃষ্ঠা থেকে, আর শুরু করবে না, ঠিক এই মোলারটা বাদ দিয়ে এই পৃষ্ঠা থেকে তোমরা লেখা শুরু করবে। এরপর লেখা শুরু করার আগে প্রথমে খাতাটাকে সুন্দর করে তোমরা মার্জিন দিয়ে দেবে। খাতার উপরে 1 ইঞ্চি গ্যাপ দিয়ে মার্জিন দেবে, খাতার বাম দিকেও 1 ইঞ্চি গ্যাপ দিয়ে মার্জিন দেবে, আর ডান দিকে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে মার্জিন দেবে। এইভাবে পুরো খাতাটাকে তোমরা সুন্দর করে মার্জিন দিয়ে দেবে। এরপর তাহলে আমাদের কাজ কি? মার্জিন দেওয়া কমপ্লিট। এরপর আমরা প্রশ্ন দেখে খাতার উত্তর করতে থাকব। প্রথমেই বলি যে খাতার উত্তর করার সময় দাগ নাম্বারটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। দাগ নাম্বার ছাড়া কোনো উত্তর কিন্তু ভ্যালিড নয়। সুতরাং প্রতিটা প্রশ্নের জন্য অবশ্যই দাগ নাম্বার উল্লেখ করবে। এইবার কোনো প্রশ্নে দাগ নাম্বার দেওয়ার সময় আমাদের মাথায় রাখতে হবে, যদি সেটা ইংলিশ থেকে দেওয়া থাকবে, অর্থাৎ যদি
ইংরেজি ডিজিটে দেওয়া থাকে তাহলে ইংলিশে লিখবে, যদি বাংলার ডিজিটে দেওয়া থাকে তাহলে বাংলায় লিখবে। এবার আমরা চলে আসি যে একটা প্রশ্নে প্রথমেই থাকে শর্ট প্রশ্ন থাকে, অর্থাৎ 1 নম্বরের প্রশ্নগুলো প্রথম দিকে থাকে। এইবার এই প্রসঙ্গে বলি যে 1 নম্বরের প্রশ্নগুলো আমরা সব প্রথম দিকে রাখবো। প্রথমেই প্রশ্ন উত্তর করার সময় দেখবে প্রথমেই শান্ত পরীক্ষায় কি থাকে, এমসিকিউ আগে থাকে, তাই এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আগে করবে। প্রথমে একের দাগ দেবে, দিয়ে একের দাগের 1 2 3 4 করে এরকম, যদি জীবন বিজ্ঞান হয় যে জীবন বিজ্ঞানে 15টা এমসিকিউ থাকবে, ভৌত বিজ্ঞান যদি হয় তাহলে ভৌত বিজ্ঞানে 15টা এমসিকিউ থাকে, এরকম যে বিষয় যতগুলো এমসিকিউ থাকে সেই এমসিকিউ গুলো প্রথম দিকে করতে হবে। এখন এই 1 নম্বরে অর্থাৎ শর্ট টাইপের প্রশ্নগুলো সব প্রথমের দিকে রাখবে। তোমার জানা না থাকলেও দাগ নাম্বার দিয়ে ফাঁকা রাখবে, কিন্তু অন্য কোথাও লিখবে না। এই 1 নম্বরের প্রশ্নগুলো সব প্রথম দিকে রাখতে হবে, এটা পরপর রাখতে হবে। যদি কোনো প্রশ্ন উত্তর জানা না থাকে তাহলে সেখানে দাগ নাম্বার দিয়ে রেখে দেবে, যে অন্য কোথাও লিখবো এরকম ব্যাপার না। অর্থাৎ 1 নম্বরের প্রশ্নগুলো সব পরপর আমাদেরকে রাখতে হবে, অন্য কোথাও লেখা যাবে না। আর একটা বিষয় বলি, এই 1 নম্বরের প্রশ্ন লেখার সময় যদি বিভাগ ক বলে উল্লেখ থাকে তাহলে বিভাগ ক বলে তোমরা উল্লেখ করে দাগ নাম্বারগুলো দেবে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে দাগ নাম্বার দেওয়ার সময় একের দাগ দিলে একের দাগে 1.1 1.2 1.3 করে শেষ হয়ে গেছে, পরের পৃষ্ঠা আমরা যাচ্ছি, পরের পৃষ্ঠায় ধরো এখানে 1.5 শেষ হয়ে গেল, পরের পৃষ্ঠায় আমরা 1.6 লিখবো, কিন্তু এটা কত দাগের 1.6, তাহলে যখন পৃষ্ঠা উল্টাচ্ছি তখন আরেকবার একের দাগ দিয়ে 1.6 লিখবে, তাহলে পরীক্ষক বুঝতে পারবে যে এটা একের দাগের কন্টিনিউ হচ্ছে। এইভাবে প্রতিটা দাগের ক্ষেত্রে যখন পৃষ্ঠা উল্টাবে অন্য দাগ নামা যখন দেবে তখন সেই দাগের কন্টিনিউয়েশনটা বজায় রাখবে, অর্থাৎ কোন দাগের 1.5 কোন দাগের 1.6 সেটা মেনশন করে দেবে, যাতে পরীক্ষকের বুঝতে কোনো অসুবিধা না হয়। অর্থাৎ আমাদের লক্ষ্য থাকতে হবে যে পরীক্ষককে বেশি খাটানো যাবে না, সবসময় পরীক্ষককে সন্তুষ্ট রাখতে হবে, তাহলে তোমার খাতায় নাম্বারটা ভালো হবে। তাহলে এমসিকিউ কিভাবে লিখতে হয় সেটা বলে দিলাম। এরপর দাগ নাম্বার দিয়ে আমরা কোথায় চলে আসবো, শূন্যস্থান পূরণ। যে শূন্যস্থান পূরণ, সেই শূন্যস্থান পূরণ পরপর সবগুলো রাখবো, একটা শূন্যস্থান এখানে পরের দাগ দিয়ে শূন্যস্থান অন্য জায়গায় এরকম না। অর্থাৎ আমি বলতে চাইছি যে সমস্ত 1 নম্বরের প্রশ্নগুলো আমরা পরপর রাখবো। আর একটা কথা এই প্রসঙ্গে ইম্পর্টেন্ট কথা যেটা বলতে আমি ভুলে গেছি, যে এমসিকিউ প্রশ্নের প্রশ্ন লিখে উত্তর লিখবো না, জাস্ট 1 নাম্বার দাগ দেব, দিয়ে যে অপশানের উত্তর সেই অপশানটা উল্লেখ করে উত্তরটা লিখবো। এখানে পূর্ণ বাক্যে উত্তর না, জাস্ট দাগ নাম্বার দিয়ে অপশান সহ, অর্থাৎ এ বি কি সি কিংবা ক খ গ এইরকম উল্লেখ করে উত্তরটা দেব, এখানে পূর্ণ বাক্যে উত্তর দেওয়ার প্রয়োজন নেই। এবার আমরা চলে আসবো শূন্যস্থান পূরণ। সেই শূন্যস্থান পূরণের ক্ষেত্রে দাগ নাম্বার দিয়ে আমরা শূন্যস্থানগুলো পরপর লিখতে থাকবো। তারপর আমরা সত্য মিথ্যা যদি থাকে সেই সত্য মিথ্যা দাগ নাম্বার দিয়ে, সত্য মিথ্যার ক্ষেত্রে কিন্তু পুরো তথ্যটা উল্লেখ করবে, মানে দাগ নাম্বার দিয়ে শুধু সত্য শুধু মিথ্যা এরকম ভাবে লিখবো না, পুরো যে সত্য মিথ্যা যে তথ্যটা দেবে সেটা দাগ নাম্বার দিয়ে, ধরো 2.5 যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটা লিখবো, লিখে সেটা সত্য না মিথ্যা ড্যাশ দিয়ে সত্য না মিথ্যা সেটা উল্লেখ করব, এবং সেই সত্য মিথ্যাগুলো পরপর রাখবো। ঠিক একই রকম ভাবে 1 নম্বরে যে প্রশ্ন উত্তরগুলো থাকবে সেই 1 নম্বরে যে প্রশ্নগুলো থাকবে সেই 1 নম্বরের প্রশ্নগুলো পরপর রাখবো। এরপর আমরা চলে যাব নেক্সট বড় প্রশ্ন। এবার চলে আসি, তাহলে 1 নম্বরের প্রশ্নগুলো আমরা সব প্রথম দিকে রাখবো, যদি উত্তর জানা না থাকে তাহলে দাগ নাম্বার দিয়ে আমরা জায়গা ছেড়ে রাখবো, পরে যখন আমরা মনে পড়বে সেই জায়গায় গিয়ে আবার লিখবো, কিন্তু অন্য কোথাও আমরা সেটা লিখবো না। এবার আমরা চলে আসি বড় প্রশ্ন। বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু দাগ নাম্বার দিয়ে, অর্থাৎ বড় প্রশ্ন বলতে 3 নম্বরের প্রশ্ন বা 3 যোগ 2 5 নাম্বার বা 2 যোগ 1 3 নাম্বার, এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে তুমি যেটা তোমার ভালো জানা থাকবে সেটাই লিখবে, এখানে যেখানে খুশি তুমি লিখতে পারো, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এইবার বড় প্রশ্নের ক্ষেত্রে দেখো, যেগুলো 2 নাম্বার যোগ 1 নাম্বার বা 3 নাম্বার যোগ 2 নাম্বার সমান 5 নাম্বার, এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে দুটো পার্টের প্রশ্ন একসঙ্গে মিক্সড করে থাকে একটা দাগে, সেক্ষেত্রে এই দুটো প্রশ্নের ক্ষেত্রে প্রথম প্রশ্ন যেটা লিখবে আর দ্বিতীয় প্রশ্ন লিখবে, দুটো প্রশ্নের মাঝখানে যেন প্রথম যে প্রশ্নটা লিখবে, যে প্রথম প্রশ্নের উত্তরটা লিখবে আর দ্বিতীয় প্রশ্নের যে উত্তরটা লিখবে তার মাঝখানে যে একটা গ্যাপ থাকে, অর্থাৎ একটু প্যারা করে লিখবে। ধরো 3 নম্বরে কোনো প্রশ্ন লিখছো, সেখানে 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে প্রথম যে প্রশ্ন লিখবে এরকম একটা বক্স করে উত্তরটা লেখা শুরু করলে, তারপরে কিন্তু 1 নম্বরে যে প্রশ্নটা একটু ছেড়ে দিয়ে প্যারা করে যে উত্তরটা লিখছো এরকম বক্স করে উত্তরটা লিখবে, তাহলে পরীক্ষক বুঝতে পারবে যেখানে 2 নম্বর আর 1 নম্বরে যে প্রশ্ন উত্তর লিখেছো এটা 2 নম্বরের প্রশ্ন উত্তর, এটা 1 নম্বরের প্রশ্ন উত্তর, তাহলে নাম্বার দেওয়ার সুবিধা। মানে একসঙ্গে জয়া খিচুড়ি করে যেন লিখবে না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আলাদা আলাদা ছেড়ে লিখবে, তাহলে পরীক্ষকের ক্ষেত্রে নাম্বার দেওয়া সুবিধা হবে। এইভাবে পরীক্ষার খাতাটাকে সুন্দরভাবে সাজাতে হবে। আর একটা প্রসঙ্গে বলি, এখানে তোমরা
নীল অথবা কালো কালির পেনে লিখবে। এইবার নীল এবং কালো কালি পেনের ক্ষেত্রে বলি, যাদের হাতে লেখা খুব সুন্দর তাদের ক্ষেত্রে কি করবে, তারা আমার মতে বলে তারা কালো কালিতে লিখবে আর নীল কালিতে হেডিং করবে। আর যাদের হাতে লেখা ততটা সুন্দর না তারা কি করবে, নীল কালিতে লিখবে আর কালো কালিতে হেডিং করবে। এটা আমার সাজেশন, তোমরা অন্য কিছুও করতে পারো, তবে নীল অথবা কালো কালি ছাড়া অন্য কোনো কালি ব্যবহার, লালের কাজে পিঙ্ক, এগুলো আদৌ ব্যবহার করবে না, নীল অথবা কালো কালির পেন ব্যবহার করবে। আর একটা প্রসঙ্গে বলি, যে সমস্ত বড় প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখছো, যে উত্তরগুলো লিখছো সেই উত্তরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট জায়গাগুলো যে কালি দিয়ে লিখছো সেই কালি ছাড়া অন্য কালি দিয়ে তলায় একটা দাগ দিয়ে দেবে, বা অর্থাৎ আন্ডারলাইন করবে, যেটা ইম্পর্টেন্ট কথা, সেই ইম্পর্টেন্ট কথার জায়গায় একটা সুন্দর করে আন্ডারলাইন করে দেবে। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করবো, দেখবে যে কোনো বিষয়ে, জীবন বিজ্ঞান হোক, ভৌত বিজ্ঞান হোক, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাতে বলে। এই বাম স্তম্ভ এবং ডান স্তম্ভের ক্ষেত্রে তোমরা সুন্দর করে স্কেল দিয়ে বক্স করে নেবে, হাত দিয়ে কাটবে না। আমরা চাইছি খাতাটা সুন্দর করে সাজাতে, তাহলে যে বাম স্তম্ভ ডান স্তম্ভ দাগ নাম্বার দেবে, পরপর দাগ নাম্বার দেবে, বাম দিকেরটা ঠিক রাখবে আর ডান দিকের অংশ বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লিখবে, তীর চিহ্ন দিয়ে লিখবে না। তাহলে এটাকে স্কেলের সাহায্যে ভালো করে সুন্দর করে বাম দিক ডান দিক আলাদা করে লাইন কেটে সুন্দর করে লিখবে, হাত দিয়ে লাইন কাটবে না, যেন দেখতে খুব সুন্দর হয়। আর এখানে প্রত্যেকটা যে বাম স্তম্ভ ডান স্তম্ভ যে দাগ নাম্বার আছে, প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা দাগ নাম্বার থাকবে, সেই দাগ নাম্বার দেবে। আর একটা ইম্পর্টেন্ট বিষয়, এই যে দাগ নাম্বার আমরা দেব, প্রশ্নে যদি দাগ নাম্বার ইংরেজি ডিজিটে দেওয়া থাকে, অর্থাৎ এরকম 2.5, 2.5 এইভাবে উল্লেখ থাকে, তাহলে এইভাবে দেবো। যদি বাংলায় থাকে এরকম 1.5, তাহলে বাংলায় দেবো। অর্থাৎ প্রশ্নপত্রে যেমন থাকবে আমরা উত্তরপত্রে ঠিক তেমন ভাবে দাগ নাম্বার দেবো। যদি অপশানে ABC থাকে তাহলে আমরা অপশানে ABC, উত্তরের জায়গায় আমরা ABC মেনশন করে দেবো। যদি ক খ গ থাকে তাহলে আমরা উত্তরের জায়গায় ক খ গ এইভাবে মেনশন করে দেবো। অর্থাৎ প্রশ্নে যেমন থাকবে উত্তরে আমরা তেমন ভাবে লিখব। এরপর যেটা ইম্পর্টেন্ট, ছবি আঁকা। জীবন বিজ্ঞানে তো ছবি আঁকতে হবে, ছবি অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে। অঙ্কের ক্ষেত্রে যে ছবিগুলো আঁকতে হবে সেগুলো অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে। হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ উচ্চতা দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে যে ছবিগুলো আঁকতে হবে সেগুলো অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে, পেনে নয়। পেন, যেখানে যত আঁকা আছে সব তোমরা পেন্সিল ব্যবহার করবে, কোনো পেন ব্যবহার করবে না। আর জীবন বিজ্ঞানে যে ছবিটা আঁকবে, কিসের ছবি সেটা নিচে অবশ্যই লিখবে। আর ছবি আঁকার ক্ষেত্রে অবশ্যই দাগ নাম্বার ব্যবহার করবে। আমি বারবার বলছি, প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে যে সুনির্দিষ্ট দাগ নাম্বার আছে তোমাদের প্রশ্নের পত্রে, সেই সুনির্দিষ্ট দাগ নাম্বার কিন্তু উত্তরপত্রে ব্যবহার করবে। দাগ নাম্বার ছাড়া, এর আগেও বলেছি এখনো বলছি, দাগ নাম্বার ছাড়া কিন্তু কোনো উত্তর ভ্যালিড নয়, এবং তাতে দাগ নাম্বার যদি তুমি না দাও তাতে পরীক্ষক কিন্তু অসন্তুষ্ট হয়ে যাবে। সুতরাং দাগ নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবে। অনেক স্টুডেন্ট দেখেছি, খাতা দেখার সময় আমরা দেখেছি যে দাগ নাম্বার ঠিকঠাক দেয় না, অর্থাৎ দাগ নাম্বার ভুল থাকে এবং নিজের ইচ্ছা মতো সাজিয়ে গুজিয়ে দাগ নাম্বার দেয়। সুতরাং প্রশ্নে যেমন দাগ নাম্বার দেওয়া থাকবে ঠিক তেমন ভাবে আমরা দাগ নাম্বার দেব। পার্থক্য লেখার সময় যখন কোনো প্রশ্নের পার্থক্য লিখবো, সেই পার্থক্য হাত দিয়ে দাগ কাটবেন। একদিকে বাম দিক ডান দিকে যে আমরা কোনো বিষয় লিখে যে পার্থক্যটা করব সেটা হাত দিয়ে দাগ কাটবে না, মাঝাতে যে দাগটা কাটবে সেটা অবশ্যই স্কেল ব্যবহার করবে যাতে সুন্দর দেখায়। আমাদের লক্ষ্য খাতাটাকে, উত্তর তুমি যাই লেখো, খাতাটা যেন সুন্দর দেখতে হয়, একটা পরীক্ষক খাতাটাকে দেখে একটা সুন্দর ইমপ্রেশন তৈরি হয়, এটাই আমাদের মেন উদ্দেশ্য। কারণ আমাদের প্রিপারেশন যা হবার হয়ে গেছে, প্রিপারেশন নিয়ে আর কোনো কথা বলবো না, সেটা যে যেমন ভাবে নিয়েছে। এখন মেন উদ্দেশ্য হচ্ছে খাতাটাকে কিভাবে সুন্দরভাবে উপস্থাপন করা যায় এবং যাতে পরীক্ষক সন্তুষ্ট হন। তাহলে এই হলো মোটামুটি খাতা সুন্দরভাবে সাজানোর বিষয় গেল। আর একটা বিষয় আমরা বলি যে যদি লুজ পেজ না হও, অর্থাৎ তোমার খাতা যদি মূল খাতা শেষ হয়ে যায় তাহলে লুজ পেজ নিতে হবে। সেই লুজ পেজেও নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লেখার জায়গা থাকবে, সেখানে নাম, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেবে। এবার লুজ পেজে তোমার নাম্বারিং করবে। ধরো কোনো কোনো সাবজেক্ট আছে সেখানে একাধিক লুজ পেজ নিতে হতে পারে, যেমন ইতিহাসের মতো বিষয়, সেখানে একাধিক লুজ পেজ লাগবে। মূল খাতা ছাড়া যে লুজ পেজ নেবে, সেই লুজ পেজে প্রথম যে লুজ পেজ নেবে তাকে 1 নম্বর দাগ দেবে, দ্বিতীয় যে পৃষ্ঠা নেবে তাকে 2 নম্বর দাগ দেবে। তাহলে পরপর এরকম আর খুঁজতে হবে না, প্রথম মূল খাতা রাখবে, তারপর 1 নম্বরের খাতাটা রাখবে, তারপর 2 নম্বরের খাতাটা রাখবে। এইভাবে সুন্দর করে তোমাদের সুতো দিয়ে এখানে ভালো করে, এখানে একটা ছিদ্র থাকবে, সেই ছিদ্রের মধ্যে দিয়ে সুতো দিয়ে ভালো করে 2-3টে ভালো করে শক্ত করে গেরো দিয়ে দেবে যাতে খুলে না যায়, এটা খেয়াল রাখতে হবে। এরপর আমরা চলে যাই কি কি বিষয়ে আমরা সাবধানতা অবলম্বন করব। এই সাবধানতা অবলম্বন করার কথা বলে প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে অ্যাডমিট কার্ড। আমাদের পরীক্ষা হলে কিন্তু অ্যাডমিট কার্ড ছাড়া কোনো প্রবেশ নিষেধ, অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা হলে আমাদের ঢুকতে দেওয়া হবে না। সুতরাং অ্যাডমিট কার্ডটা যাতে
ব্যাগে সবসময় থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পরীক্ষা দিতে যাওয়ার আগে যে আমি বাড়ি থেকে যখন বেরোচ্ছি তখন অ্যাডমিট কার্ডটা ব্যাগে নিয়েছি কিনা এটা ভালো করে দেখে নেবে। এই প্রসঙ্গে বলি, অ্যাডমিট কার্ডের 2-3 কপি, অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটের 2-3 কপি জেরক্স বাড়িতে রেখে দেবে। কারণ বলা যায় না, কোনো সময় যদি কোনো কারণে অ্যাডমিট কার্ডটা যদি মিসিং হয়ে যায় পরীক্ষা চলতে চলতে, তাহলে নেক্সট পরের পরীক্ষা তুমি কিন্তু অ্যাডমিট কার্ড ছাড়া দিতে পারবে না। যদি জেরক্স থাকে কিন্তু পরের পরীক্ষা তুমি দিতে পারবে। সুতরাং অ্যাডমিট কার্ডের জেরক্স তুমি বাড়িতে রেখে দেবে। দ্বিতীয়ত আর কি সাবধানতা অবলম্বন করব, আগেই বলেছি তোমাদের পরীক্ষার খাতা যেটা লিখবে নীল অথবা কালো কালি দিয়ে লিখবে। কোনো রকম পিঙ্ক, হলুদ বা অন্য কোনো রকম কালারের কালি কিন্তু ব্যবহার করা চলবে না, এটা একদম রেস্ট্রিক্টেড। নীল অথবা কালো কালি ব্যবহার করবে। আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এরকম ঘটনা অনেক ঘটেছে দেখেছি, কোন দিন কোন পরীক্ষা সেটা তোমরা রুটিনটা ভালো করে দেখে নেবে। তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ বা এবিটি এর টেস্ট পেপারেও দেওয়া রয়েছে কোন দিন কোন পরীক্ষা। যেদিন যে পরীক্ষা সেটা তোমরা ভালো করে দেখে নিয়ে যাবে। এরকম ঘটনা সাক্ষী আমি দেখেছি, অনেক স্টুডেন্ট পরীক্ষা হলে গিয়ে দেখেছি যে ভৌতবিজ্ঞান পরীক্ষার দিনে জীবন বিজ্ঞান পড়ে গিয়েছে। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে আমি আগামীকাল যে পরীক্ষাটা দিচ্ছি সেটা কোন বিষয়ের পরীক্ষা, সঠিক বিষয়ে পরীক্ষা দিতে যাচ্ছি কিনা, এটা তোমরা রুটিন দেখে যাবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ, এই মাধ্যমিক পরীক্ষা এবছর 9 লাখের বেশি স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে এবং তার সঙ্গে প্রচুর গার্জেনও যাবে, রাস্তায় প্রচুর গাড়ি বেরোবে। সুতরাং খুব সাবধানতা অবলম্বন করবে, কারণ মাধ্যমিক পরীক্ষার সময় খুব অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো একটু মাথায় রাখবে, রাস্তায় খুব সাবধানে তোমরা যাতায়াত করবে। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে প্রথম দিন যেদিন পরীক্ষা দিতে যাবে তোমরা পরীক্ষা হলে তোমাদের যে নির্ধারিত সময় আছে সেই সময় থেকে 1 থেকে 1.5 ঘন্টা আগে প্রথম দিন যাবে। আর অন্যান্য দিনের তোমরা 30 থেকে 40 মিনিট আগে পরীক্ষা আগে পৌঁছাবে। সেইভাবে তোমরা বাড়ি থেকে বের হবে, হুটপাট করে হন্তদন্ত হয়ে পরীক্ষা হলে যাবে না। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, পরীক্ষা হলে কোনটা ইম্পর্টেন্ট নয় এই নিয়ে স্টুডেন্টের মধ্যে আর নতুন করে আলোচনা করার দরকার নেই। পরীক্ষা দিতে যাচ্ছ, এই উপপাদ্যটা দেখেছিস, এই সম্পাদ্যটা দেখেছিস, এইটা দেখা হয়নি, দেখি একবার, এইগুলো যেন না হয়। তাহলে কি হবে, সব তোমাদের যা প্রিপারেশন অলরেডি রেডি, ওই সময় যদি ওইগুলো তোমরা নিয়ে প্যানিক করতে থাকো তাহলে পরীক্ষা কিন্তু খারাপ হয়ে যাবে এবং টেনশনে পরীক্ষা সব ভুলেই যাবে। সেহেতু পরীক্ষার সময় যেটুকু জানো সেটা নিয়ে কোনো বন্ধুদের সঙ্গে আর কোনো কিছু আলোচনা বা গসিপ করার দরকার নেই, সেটা নিয়ে কোনো প্যানিক করার দরকার নেই। আর পরীক্ষার সেন্টারে দেখেছি অনেকে খুব চোখ মুজিয়ে মুখস্থ করে পড়তে থাকে, এটা একদম না। বারবার বলছি, কিন্তু যা প্রিপারেশন আগে হয়ে গিয়েছে, পরীক্ষা হলে যা ঢোকার আগে বই নিয়ে যদি তুমি চোখ মুজিয়ে মুখস্থ করতে থাকো সেটা কখনোই তুমি পরীক্ষার খাতা নামাতে পারবে না। যা প্রিপারেশন নেওয়ার আগেই তোমরা নিয়ে ফেলেছো, সুতরাং ওটা ওই পরীক্ষা হলের আগে আর ওরকম ভাবে চোখ কান বুঝিয়ে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। যা পড়ার রেডি, তুমি শান্ত ঠান্ডা কুল ব্রেনে থাকো, যেটুকু জানো সেটুকুই পরীক্ষার খাতা সুন্দরভাবে উপস্থাপন করবে, এটাই তোমার লক্ষ্য হবে। সর্বশেষ বলি, একদম টেনশন করবে না, টেনশন করলে কিন্তু সব গুলিয়ে যাবে। সুতরাং নিজের প্রতি ভরসা, আত্মবিশ্বাস নিয়ে তোমরা পরীক্ষা দিতে যাবে, কোনো রকম টেনশন না, কোনো অযথা উৎকণ্ঠা না। আর পরীক্ষার আগের দিনে বেশি রাত জেগে পড়াশোনা একদম না, সকাল সকাল খেয়ে দিয়ে শুয়ে পড়বে। যেটুকু জানো যতটুকু জানো তাতেই তোমরা ভালো পরীক্ষা দেবে। তোমাদের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার শুভকামনা রইল, তোমরা সবাই খুব ভালো করে পরীক্ষা দাও, এই আশীর্বাদ করি তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও, এটাই আমি কামনা করি। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।